এদিকে ভয়ঙ্করভাবে আন্তর্জাতিক শক্তি নিয়ে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় চাঞ্চল্য লাগা তথ্য আজকের প্রতিবেদনে। অন্যদিকে বাংলাদেশে এসে নির্বাচন করতে পারবে আওয়ামী লীগ সরকার, এইমাত্র বাংলাদেশ থেকে বিএনপি সরকার দিল ঘোষণা। চাঞ্চল্য লাগা তথ্য, সেই সাথে সাথে দেখবেন বাংলাদেশের ছাত্রলীগের নেতারা কঠিন অ্যাকশন নিয়েছে ছাত্র দলের উপর, মাইকে ঘোষণা করে তাদেরকে গণদোলাই দিল। বাংলাদেশে কি এক অবস্থা হতে চলেছে, ডোনাল্ড ট্রাম্পের করা বার্তা বাংলাদেশে আওয়ামী লীগের ক্ষমতা যেভাবে ফিরে দেবে, তাই গুরুত্বপূর্ণ সংবাদটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণায় তারেক রহমান সরকারের যে বেশ বেকায়দা দশা হয়েছে তা বলার অপেক্ষা রাখেন। সন্ধ্যার পরে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী বলে ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ভাঙচুর হয়েছে। শেখ হাসিনা নিজেকে এখনো সাংবিধানিক উপায়ে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী মনে করছেন, কারণ তিনি কোনো স্থূপপত্রে স্বাক্ষর করেননি। খলিলুর রহমান একটি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে, সেটা হলো এই আগামী সংসদ অধিবেশনে আওয়ামী লীগের পক্ষে যেন সেটাকে তুলে নেওয়া হয়। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের যে কেউ অংশ নিতে পারবেন, বাধা দেবে না সরকার, তবে দলীয় পরিচয় ব্যবহার করতে পারবে না। বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বিএনপি অপর একটি পুরনো এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ। বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায়, ঠিক সেই সময়টিতে সংসদে আইন পাশ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। চট্টগ্রাম ও শরীয়তপুরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। আসসালামু আলাইকুম, জানিয়ে দেবো এই মাত্র হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। এত সময় শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। দর্শক, শুরুর অংশ শুনে হয়তো বা বুঝতে পেরেছেন যে নিউজটা কোন দিকে ইঙ্গিত করছে, কতটা গুরুত্বপূর্ণ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে ফিরতেছেন, অবশেষে তারিখ ঘোষণা। সেই তারিখটাই জানতে পারবেন আজকে নিউজের মাধ্যমে। ডোনাল্ড ট্রাম্প কি সহযোগিতা করতেছে আওয়ামী লীগের, চাঞ্চল্যকর তথ্য। তাই কথা না বলে চলুন আমরা লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আলোচিত খবরগুলো দেখে আসি। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণায় তারেক রহমান সরকারের যে বেশ বেকায়দা দশা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তারেক রহমানের উপদেষ্টা বিরল চুলের বাবরি দোলানো ডাক্তার জাহিদুর রহমান সাংবাদিক সম্মেলন করে আওয়ামী লীগের কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে তাকে সরকার বাধা দেবে না বলে ঘোষণা দিয়েছেন আজকে। যদিও সরকার আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে আগ্রহী নয় বলেও জানিয়েছেন তিনি। প্রশ্ন হলো, আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলে নির্বাচনী প্রক্রিয়া তারা কি করে অংশ নেবে? এটা এক ধরনের হচকেমি হয়ে গেল না জাহিদ সাহেব? এই লোকটি আসলে চিবিয়ে চিবিয়ে এতদিন নিরপেক্ষ সেজে থেকে এখন সোজা বিএনপির শয়ন কক্ষে ঢুকে গেছেন। ফলে তার কথা বলে লাভ নেই। কিন্তু তাকে দিয়ে, মানে এই ডাক্তার জাহেদকে দিয়ে সরকার যা বলিয়েছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে, তা নিশ্চিত সরকারের মাথা খারাপ দশার প্রমাণ। কারণ রাজনীতিতে কোন সরকার হঠাৎ করে এমন বক্তব্য দেয় না, বিশেষ করে যে দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যাদের বিরুদ্ধে প্রতিদিন মামলা হচ্ছে, যাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করতে চিরুনি অভিযান চলছে, যেখানে সেখানে মারধর করা হচ্ছে, মব সৃষ্টি করে হত্যা করা হচ্ছে, লাশ ভাসছে অনেকের, কারাগারের ভিতরে মৃত্যুবরণ করছে, কারাগারের ভিতরে হত্যা করা হচ্ছে। সেই দলের কর্মীরা নির্বাচন করতে পারবে এমন বার্তা হঠাৎ করে আসে তখনই যখন মাঠের বাস্তবতা সরকারের কল্পনার চেয়েও দ্রুত বদলাতে শুরু করে। তারেক রহমানের এই ইউনূস সরকারের বর্ধিত প্রশাসন সেটাই করছে আজকে। একটা ব্যাকডোর বা পেছনের দরজা খুলে দিতে চাইছে, কারণ সামনের দরজা দিয়ে যে ঝড় আসছে সেটা তারা টের পাচ্ছে। ভাবুন একবার, যে একটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করলেন, সেই সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিলেন, গ্রেপ্তার করলেন, ধরপাকড় করলেন, জেলের ভিতর হত্যা করলেন, বাড়িঘর পুড়িয়ে দিলেন, মেয়েদেরকে ধর্ষণ করলেন, আর এখন বলছেন নির্দলীয় পরিচয়ে তারা নির্বাচনে দাঁড়াতে পারবেন। এটা কোন ধরনের রাজনৈতিক যুক্তি? এটা সেই যুক্তি যেটা ভয়ের জায়গা থেকে তৈরি হয়, কৌশলের জায়গা থেকে তৈরি হয় না। আর এই ভয়টা কোথা থেকে এলো সেটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে গত কয়েক সপ্তাহের মাঠের বাস্তবতাটা কি। চট্টগ্রাম, নোয়াখালী, রাজশাহী, যশোর, শরীয়তপুর, লালমনিরহাট, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, পটুয়াখালী, মৌলভীবাজার, একটার পর একটা জেলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল হয়েছে। কোথাও কয়েকশো মানুষ, কোথাও হাজারের বেশি মানুষ, কোথাও পুলিশের চোখের সামনে ব্যানার টানিয়ে সভা। জুনের প্রথম 5 দিনেই শুধু চট্টগ্রামে 5টি ঝটিকা মিছিল হয়েছে। এই যে প্রতিদিন তালিকা দীর্ঘ হচ্ছে, এটা কি শুধু দলীয় আবেগের বিস্ফোরণ? না, এর পেছনে আছে একটি সুসংগঠিত পুনর্জাগরণের কৌশল, যেটা দিল্লিতে বসে শেখ হাসিনা পরিচালনা করছেন। নোয়াখালীর ঘটনাটি এই পুরো বিশ্লেষণের কেন্দ্রে রাখছি আমি। সদর উপজেলায় ছাত্রলীগের মিছিল ঠেকাতে গিয়ে পুলিশ নিরাপদ দূরত্বে সরে পড়তে বাধ্য হয়েছে। এটা কেবল একটি ঘটনা নয়, এটি একটি রাজনৈতিক মনস্তত্ত্বের পরিবর্তনের ইঙ্গিত। আর এই ইঙ্গিত পেয়ে দেশের কিছু সাংবাদিক, কিছু রাজনৈতিক বিশ্লেষক আওয়ামী লীগ ফিরবে না, আওয়ামী লীগ ফিরতে পারবে না, আওয়ামী লীগকে ফিরতে দেওয়া হবে না, পাগল হয়ে গেছেন, গোফানা তুলে ফেলছে। যখন কোনো নিষিদ্ধ সংগঠনের কর্মীরা বিশ্বাস করতে শুরু করে যে তারা রাস্তায় নামতে পারে এবং প্রশাসন নিশ্চিতভাবে তাদের থামাতে পারবে না, তখন রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করে। নোয়াখালীর ওসি নিজে স্বীকার করছেন, বিক্ষোভকারীর সংখ্যা এত বেশি হয়ে যায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। রাজশাহীতে পাল্টা মিছিল করতে গিয়ে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রলীগকে গুপ্ত লীগ বলে ট্যাগ দিচ্ছে। এই যে ট্যাগিং এর মধ্যেই
আছে তাদের উদ্বেগের স্বীকারোক্তি। যখন কোনো দল তার বিরোধীদের তকমা দিতে ব্যস্ত হয়ে পড়ে তখন বুঝতে হবে বিরোধীরা আর উপেক্ষার পর্যায়ে নেই। এবার আসি শেখ হাসিনার বক্তব্যে। ভারতের এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে তিনি সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি অবসর নিচ্ছেন না, তিনি বাংলাদেশের মানুষের জন্য কাজ করছেন, কারণ বাংলাদেশ এখন খুব বিপদগ্রস্ত অবস্থায় আছে। একসময় ছেলে সজীব ওয়াজের জয়ের বক্তব্যের ভিত্তিতে অনেকেই কল্পনা করছিলেন যে শেখ হাসিনা রাজনীতি থেকে সরে যাবেন, কিন্তু শেখ হাসিনা নিজে বলেছেন জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না। তিনি বলেছেন পাকিস্তানি শাসকরা পারেনি, সামরিক শাসকরা পারেনি, খুনিরা পারেনি, আজকের বিএনপি সরকারও আওয়ামী লীগকে মুছে ফেলতে পারবে না। এই কথাগুলো কেবল বক্তৃতার ভাষা বলে মনে হয় আপনার? এই কথাগুলোর পেছনে আছে দেশ জুড়ে লক্ষাধিক কর্মীর সক্রিয় উপস্থিতি এবং সেই কর্মীরা এই ঘোষণায় নতুন প্রেরণা পেয়েছে। আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলগুলোর ধরনটি বিশেষভাবে লক্ষণীয়। কেবল পরিচিত দলীয় কর্মী নয়, সাধারণ মানুষও এতে অংশ নিচ্ছেন। দাবিগুলো কেবল দলীয় নয়, শিশু মৃত্যু, ধর্ষণ, গ্যাস এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধি, রাজবন্দীদের মুক্তি, অর্থাৎ সরকার বিরোধী জন অসন্তোষকে সংগঠিত কাঠামোর সঙ্গে যুক্ত করার একটি সুচিন্তিত কৌশল আমরা দেখতে পাচ্ছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কৌশল। আওয়ামী লীগের অতীতেও এরকম কৌশলে রাজনীতিতে ফিরে আসা, রাজনীতিতে দখল নেওয়ার ইতিহাস রয়েছে। কারণ কোন সরকারের বিরুদ্ধে জন অসন্তোষ এবং একটি সংগঠিত রাজনৈতিক বিরোধী শক্তি যখন একসঙ্গে মিলে যায় তখন সেই সরকারের জন্য পরিস্থিতি সামলানো অনেক কঠিন হয়ে পড়ে। তারেক রহমান সরকারের সবচেয়ে বড় সংকটের জায়গা এটা। এই সরকার ক্ষমতায় এসেছে তথাকথিত গণ অভ্যুত্থানের হাওয়ায়, জুলাই সন্ত্রাসীদের রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে এবং যুদ্ধাপরাধী জামায়াত ইসলামীর সঙ্গে অবিশ্বাস্য একটি সমঝোতার মাধ্যমে। ৭১ যারা বাংলাদেশের জন্মের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যাদের নেতাদের মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি হয়েছিল, সেই জামায়াত আর জাতীয় সংসদে দ্বিতীয় বৃহত্তম দল। আর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ নিষিদ্ধ। বাংলাদেশের ইতিহাসে এটা সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয়। এই বিপর্যয়ের মধ্যে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, সাধারণ মানুষই আসলে বিপর্যস্ত হয়ে পড়েছে। কারণ সাধারণ মানুষই বুঝতে পারছে না কি হবে এরপরে। ইতিহাস এই বিপর্যয়কে স্থায়ী হতে দিবে না। বাংলাদেশের রাজনীতি বারবার প্রমাণ করেছে এখানে কোনো শক্তিকে প্রশাসনিক আদেশে চিরতরে মুছে দেওয়া যায় না। আওয়ামী লীগ 1949 সাল থেকে এদেশের রাজনীতিতে আছে। পাকিস্তান আমলে নিষেধাজ্ঞা সহ্য করেছে, সামরিক শাসনে ভেঙে পড়েনি, জিয়া এরশাদের দমন পীড়নেও মাথা নোয়ায়নি। 2024-এর পর যে ধরপাকড়, যে মামলার বোঝা, যে সাংগঠনিক বিপর্যয়, হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণের শিকার দলটি হয়েছে, সেটা নতুন মাত্রায় চাপ নিঃসন্দেহে। কিন্তু চাপে পড়া আর শেষ হয়ে যাওয়া এক কথা নয়। রাজনীতিতে ভয় সবসময় একমুখী থাকে না। যে পক্ষ একসময় ভয় দেখিয়ে মাঠ নিয়ন্ত্রণ করে, পরিস্থিতি বদলালে সেই পক্ষই উদ্বেগে পড়তে পারে। আজ সেই মনস্তাত্ত্বিক পরিবর্তনের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। নোয়াখালীতে পুলিশের পিছু হটা, চট্টগ্রামে প্রতিদিন ঝটিকা মিছিল, ঢাকার হাইকোর্টে গেটের সামনে ব্যানার টানিয়ে সভা, এই দৃশ্যগুলো বলছে আওয়ামী লীগের কর্মীরা ভয় কাটাতে বা ভয় কাটিয়ে উঠতে শুরু করেছে। আর এই পরিবর্তনটা রাতারাতি ঘটেনি, এটা একটা ধীরে ধীরে পরিপক্ক হওয়ার প্রক্রিয়া, যেটা শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণায় একটি নতুন গতি লাভ করেছে। তারেক রহমান সরকারের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্নটি হলো বৈধতার। আন্তর্জাতিক মহল এমন কোন নির্বাচনকে সম্পূর্ণ বৈধতা দেবে না যেখানে দেশের সবচেয়ে বড় ঐতিহাসিক রাজনৈতিক দলকে সম্পূর্ণভাবে বাইরে রাখা হয়েছে। শেখ হাসিনা নিজেও বলছেন আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো নির্বাচন তার কাছে গ্রহণযোগ্য নয়। এই পরিস্থিতিতে জাহিদুর রহমানের আজকের ঘোষণা আসলে একটি কূটনৈতিক সংকেত। সরকার বুঝতে পারছে পেছনের দরজাটা খোলা না রাখলে সামনের দরজায় যে ধাক্কা আসবে সেটা সামলানো অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু এই ধূসর কৌশলের মধ্যে গ্রে কৌশলের মধ্যে একটি মৌলিক বৈপরীত্য আছে, যেটা সরকার এড়িয়ে যেতে পারবে না। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল রেখে তাদের কর্মীদের নির্দলীয় পরিচয় নির্বাচনে দাঁড়াতে বলা, এটা অনেকটা সেই গল্পের মতো যেখানে একজনকে বলা হচ্ছে তুমি ঘরে থাকো কিন্তু বাইরে বেরিয়ে যাও। আওয়ামী লীগ এই ফাঁদে পা দেবে কিনা সেটা নির্ধারণ করবে আওয়ামী লীগ নিজে, শেখ হাসিনার নির্দেশনায়, তারেক রহমান সরকারের ইচ্ছায় নয়। আমার কাছে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা কি জানেন? সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটা আওয়ামী লীগকে ঘিরে নয়, প্রশ্নটা তারেক রহমানের সরকারকে। মাঠের সমীকরণ যখন বদলাতে শুরু করেছে, আওয়ামী লীগের রাজনীতির মাঠের সমীকরণ যখন বদলাতে শুরু করেছে, যখন বিরোধীরা ভয় কাটিয়ে রাস্তায় নামছে, যখন জন অসন্তোষ সাংগঠনিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে, তখন এই সরকার কি সেই বাস্তবতার জন্য প্রস্তুত? এটাই হচ্ছে আমার কাছে প্রশ্ন। কারণ মঞ্চে বক্তৃতা এবং মাঠের রাজনীতি কখনো এক হয় না। জুলাই সন্ত্রাসের উপর ভর করে ক্ষমতায় আসা আর সেই ক্ষমতা দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা, এ দুটো সম্পূর্ণ আলাদা রাজনৈতিক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা এই জাহিদুর রহমানের বাবরি দোলানো বক্তৃতায় সম্ভব না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস একটি সত্য বারবার প্রমাণ করেছে, এখানে কোনো দলকে স্থায়ীভাবে বাতিল ঘোষণা করা যাবে না, যায় না। গতকাল যাকে শেষ বলে ঘোষণা করা হয়েছে তা আগামীকালের নতুন বাস্তবতা তৈরি করেছে, রাস্তায় এসেছে এবং তারা প্রমাণ করছে যে তাদের রাজনৈতিক সমীকরণ বদলে গেছে। আর সেই নতুন রাজনৈতিক সমীকরণের দিকেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সদল বলে, সজোরে,
সদম্ভে। আপনি কি পাচ্ছেন? আমি কি সংবিধানের সঙ্গে এর কোনো যেহেতু সম্পর্ক নাই, নিশ্চিত থাকা যায় শেখ হাসিনা দেশে ফিরলে কিংবা যে কোনো রাজনৈতিক পালাবদলে, যে পালাবদল নিশ্চিতভাবেই ঘটবে বলে আমরা যারা বাংলাদেশের রাজনীতি, বিশ্ব রাজনীতির দিকে নজর রাখি, নিশ্চিতভাবেই জানি যে এই দিন নয়, তারা জানি যে যখন পালাবদল ঘটবে তখন এই ইউনূস সরকার থেকে শুরু করে এই তারেক রহমান সরকার পর্যন্ত সকলেই বাংলাদেশে অসাংবিধানিক বলে বিবেচিত হবে এবং সংবিধান অনুযায়ী অসাংবিধানিক সরকার পরিচালনা বা গঠনের শাস্তি এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক মানবজমিনের সম্পাদক এবং অত্যন্ত অভিজ্ঞ সাংবাদিক মতিউর রহমান চৌধুরী যখন শেখ হাসিনা দিল্লি বসে ঘোষণা দিয়েছেন যে তিনি দ্রুত মাথা উঁচু করে দেশে ফিরবেন, খুব শিগগিরই প্রয়োজনে ফাঁসির রায় মাথায় নিয়েই ফিরবেন, তখনই যে আবারও শেখ হাসিনার পদত্যাগ পত্রের সন্ধানে নামলেন এবং সে নিয়ে আলাপ উস্কে দিতে একটা অনলাইন সংবাদ মাধ্যমে উপস্থিত হয়ে মতিউর রহমান চৌধুরী একটা বিস্তারিত গল্প বললেন শেখ হাসিনার পদত্যাগ পত্র নিয়ে, তখনই এ বিষয়ে আমি নিশ্চিত ছিলাম যে এই পদত্যাগ পত্র বিষয়ে আলোচনাটা আপাতত থামবে না, বরং এটার আরও ডালপালা মেলবার সুযোগ ঘটবে। এবং ঘটনাটা ঘটেছে ঠিক তাই। মতিউর রহমান চৌধুরী সেই 2024-এর অক্টোবর থেকে যেই বিষয়টা বারবার বাংলাদেশে আলোচনার কেন্দ্রে নিয়ে আসতে চান, শেখ হাসিনা পদত্যাগ পত্র দেন নাই, কোনো পদত্যাগ পত্রের অস্তিত্ব নাই, সেটাই এ দফায় শেখ হাসিনা প্রথমবারের মতো নিজ মুখে একটি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে পরিষ্কারভাবে বলেছেন। মতিউর রহমান চৌধুরী অবশ্য গল্পটাকে বেশ রসালো করে উপস্থিত করেছেন বটে সম্প্রতি অনলাইন সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে, যে শেখ হাসিনা নাকি 5ই আগস্ট সকালে বসে যখন গণভবনের দিকে আন্দোলনকারীরা এগিয়ে আসছিল তখন তিনি বসে 3 পাতার একটা পদত্যাগ পত্র লিখেও ছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে উদ্দেশ্য করে, কিন্তু শেষ পর্যন্ত তিনি সে পদত্যাগ পত্র জমা দিয়ে যেতে পারেন নাই। তিনি ভ্যানিটি ব্যাগে করে সেই পদত্যাগ পত্র দিল্লিতে সঙ্গে নিয়ে গেছেন। মোদ্দা কথা, শেখ হাসিনার পদত্যাগ পত্র বাংলাদেশে নাই, সেটা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাছেও জমা পড়ে নাই। শেখ হাসিনাকে যখন পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় দৈনিক এই সময় একটা দীর্ঘ সাক্ষাৎকারে এই প্রশ্নটি করেছেন যে বাংলাদেশের শীর্ষস্থানীয় সম্পাদক তো এমন একটা তথ্য দিয়েছেন, তখন শেখ হাসিনা সুস্পষ্টভাবে জানিয়েছেন যে ওই সময়ে তার পক্ষে পদত্যাগপত্র লেখার সময়টুকু পাওয়া সম্ভব হয় নাই, কিন্তু সেদিন যে পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিয়ে আসেন নাই শেখ হাসিনা, সেটা তিনি নিজেই নিজ মুখে নিশ্চিত করেছেন। শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে কথাটা এতটা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, চাঞ্চল্যকর হয়ে উঠল কেন এখন? দেখেন, 2024-এর অক্টোবরে মতিউর রহমান চৌধুরী যখন প্রথম বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সরাসরি সাক্ষাৎকার নিয়ে মানবজমিনের রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখে এই খবরটি ছেপেছিলেন যে শেখ হাসিনার পদত্যাগপত্র রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে জমাও করে নাই, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু চোখেও দেখেন নাই, তখন তা নিয়ে এমনই আলোড়ন উঠেছিল যে এই হাসনাত আব্দুল্লাহরা সহ 2024-এর আন্দোলনকারী তরুণেরা তখন বঙ্গভবন ঘেরাও করে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল রাষ্ট্রপতির পদত্যাগে। কারণ শেখ হাসিনার পদত্যাগপত্র না থাকার প্রধান অর্থটা হচ্ছে যে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যা যা ঘটেছে এসবই অসাংবিধানিকভাবে ঘটেছে এবং সংবিধানের সঙ্গে এর কোনো যেহেতু সম্পর্ক নাই, নিশ্চিত থাকা যায় শেখ হাসিনা দেশে ফিরলে কিংবা যে কোনো রাজনৈতিক পালাবদলে, যে পালাবদল নিশ্চিতভাবেই ঘটবে বলে আমরা যারা বাংলাদেশের রাজনীতি, বিশ্ব রাজনীতির দিকে নজর রাখি, নিশ্চিতভাবেই জানি যে এই দিন নয়, তারা জানি যে যখন পালাবদল ঘটবে তখন এই ইউনূস সরকার থেকে শুরু করে এই তারেক রহমান সরকার পর্যন্ত সকলেই বাংলাদেশে অসাংবিধানিক বলে বিবেচিত হবে এবং সংবিধান অনুযায়ী অসাংবিধানিক সরকার পরিচালনা বা গঠনের শাস্তি এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এ অবস্থায় শেখ হাসিনা এই যে পদত্যাগপত্র দেই নাই, এই কথাটা এখন পরিষ্কারভাবে সংবাদ মাধ্যমের সামনে বললেন, সেটা এখন গুরুত্বহীন মনে হতে পারে বা মনে হতে পারে যে এটাতে কি বা আসে যায়, মূল কথা শেখ হাসিনা তো দেশত্যাগ করেছেন, তখন সেই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। মতিউর রহমান চৌধুরী অভিজ্ঞ সাংবাদিক, তিনি জানেন রাষ্ট্রপতির মুখ দিয়ে ওই কথাটা বলিয়ে দেওয়া যে শুধু তিনি নন তাই নয়, আসলে কেউই পদত্যাগপত্র দেখেন নাই, সেটা কতটা গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। 2024-এর অক্টোবরে জনতার চোখে রাষ্ট্রপতির যে সাক্ষাৎকারটা ছেপেছিলেন মতিউর রহমান চৌধুরী, সেখানে রাষ্ট্রপতি স্পষ্টভাবে তো বলেনি আমার কাছে শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ নাই, তারপর তিনি এ কথাটা
কথাটাও সেখানে বলেন যে যখন তার সঙ্গে দেখা করতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার বঙ্গভবনে এলেন 2024-এর 5ই আগস্টের তারিখে, তখন তিনি তাকেও জিজ্ঞেস করেছিলেন, মানে সেনাপ্রধান ওয়াকারকেও জিজ্ঞেস করেছিলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কিনা, এবং তিনি একই জবাব দিয়ে প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষটা মাঝে দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের নিকটে। পরবর্তী ভিডিওতে খুবই তাড়াতাড়ি দেখা হবে গুরুত্বপূর্ণ আপডেট দেশের নিউজ নিয়ে। তাই যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। তাই কথা